জীবন আসলে দুজন মানুষের একসঙ্গে হাঁটার পথ, যেখানে প্রতিটা দিন নতুন, প্রতিটা মুহূর্তই শেখার। সম্পর্কের পথটা কখনো মসৃণ নয়, আবার সবসময় কঠিনও নয়। মাঝে মাঝেই ওঠাপড়া থাকবে ভুল বোঝাবুঝি, ক্লান্তি, ব্যস্ততা, তবুও পাশাপাশি থাকাই হলো সত্যিকারের যাত্রা। শেষ পর্যন্ত জীবনের আসল শক্তি হলো আমরা, যেখানে দুজনেই বলে তুমি আছো বলেই পথটা সুন্দর। দেখতে দেখতে নভেম্বর মাস শেষ, শহর ধীরে ধীরে ঢেকে যাচ্ছে কুয়াশার নরম চাদরে। কর্মজীবনের ব্যস্ততার মাঝে কখনো কখনো জীবনের এক টুকরো দিন, একটুখানি সময় অনেক বড় আনন্দ হয়ে ওঠে। আর সেই আনন্দের খোঁজেই বেরিয়ে পড়েছিলাম আমরা চন্দননগর থেকে কলকাতার উদ্দেশ্যে একটা ছোট্ট ভ্রমণে। আজকের একটা ছোট্ট ট্যুরে বেরিয়ে পড়েছি কলকাতা। চলুন আমাদের সঙ্গে। গন্তব্য কলকাতা ঠিক, কিন্তু কলকাতার কোথায় যাওয়া হবে সেটা তখনও ঠিক নয়। শুধু ইচ্ছে ছিল ঘর থেকে বেরিয়ে একটু হাওয়া খাওয়া, একটু জীবনকে ছুঁয়ে দেখা। রাস্তার প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা সেই দিন যাচ্ছিলাম গ্রামের দিকে, যেখান থেকে নিতে হবে আমাদের ছোট্ট শালিকাকে। হঠাৎ চোখে পড়ল একটা ফাঁকা, সুন্দর, শান্ত একটা জায়গা। মন চাইল সেখানে একটু থামি, একটু ছবি তুলি, কারণ জীবন তো এই ছোট ছোট মুহূর্তেই সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে এলাম দিল্লি রোডের ধারের রেস্তোরাঁয় দুপুরের লাঞ্চ সেরে নেব বলে। সময় এখন 12:30। ভাবলাম লাঞ্চটা এখানেই সেরে এগিয়ে যাব কলকাতার দিকে। রেস্তোরাঁর নামটাই যেন ফেরত নিয়ে গেছিল সেই ছোট্টবেলায়, হীরক রাজার দেশে। কলকাতায় বেড়াতে বেরিয়ে লাঞ্চটা হীরক রাজার দেশেই সারব, মানে একটা রেস্টুরেন্ট দিল্লি রোডের ঠিক পাশেই। ভিতরে ঢুকেই মনে পড়ে গেল ছেলেবেলার টিভি অনুষ্ঠানে সেই মুহূর্তগুলো, যখন ছুটি মানেই ছিল গুপি গায়েন, বাঘা পায়েন আর হীরক রাজার দেশের সিনেমার ম্যাজিক। সেই সিনেমার কিছু টুকরো ছোঁয়া যেন আজও বেঁচেছিল এই রেস্তোরাঁর দেওয়ালে, সাজে, পরিবেশে। এর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। দেখুন অ্যাম্বিয়েন্সটা কিভাবে তৈরি করেছে। সুন্দর একটা গান, যেটা হীরক রাজার দেশের, বেশ একটা নস্টালজিয়া পরিবেশ তৈরি হয়েছে। খাবারও ছিল দারুণ। ভেজ থালি, পমফ্লেট, মাছের থালি, তন্দুরি রুটি আর পনির মশলা। কাঁসারের থালায় কলা পাতার ওপরে ভাত, স্বাদকে যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। কাঁসারের থালা, কলা পাতা, তার উপরে এই সুন্দর করে ভাত সাজানো, এক দারুণ স্টাইল। খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো। প্রথমবার এলাম, ও আগে এসেছে 2-একবার, তো নিয়ে এলো। দারুণ। দুপুরের সেই স্মৃতিমাখা বিরতি কাটিয়ে আবার রওনা দিলাম কলকাতার পথে। একটা সাধারণ দিন, কিন্তু হৃদয় জমে উঠল অসাধারণ সব মুহূর্তে। এরপর চলে এলাম রাস্তার দৃশ্য দেখতে দেখতে, ঢুকে পড়লাম কলকাতার ইকো পার্কে। গেটের সামনের 4 হুইলার পার্কিং। 50 টাকা দিয়ে গাড়ি রেখে এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং ট্রাভেল উইথ অনিরুদ্ধ। আর আমি আজকে চলে এসেছি ইকো পার্কের। কলকাতা ইকো পার্ক অনেক পরিচিত, অনেকবার এসেছি, কিন্তু আজকে আবারও ক্যাজুয়ালি ঘুরতে ঘুরতে চলে এলাম। আরও ঘুরবো ইকো পার্কের সাইড সিন। তো এখন আমাদের মহিলাগণ তৈরি হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর স্কুল পড়ুয়া এসেছে, আর ঠিক আমার সামনে টিকিট কাউন্টার। না, এখনও পর্যন্ত কিছু পরিবর্তন হয়নি। আগেও আমরা এসেছি, যার টিকিট মূল্য ছিল 30 টাকা, এখনও 30 টাকাই। ইকো পার্কে যারা এসেছে সবাইরই পরিচিত 7 ওয়ান্ডার। তো সেখানে ঢোকার জন্যে যে এন্ট্রি ফি লাগে, এখনও পর্যন্ত দেখছি যে 30 টাকাই আছে। এই যে হাতের টিকিট 7 ওয়ান্ডারে ঢোকার জন্যে। ভিতরে ঢুকতেই সামনে চোখে পড়ল ইজিপ্টের পিরামিডের এক রেপ্লিকা। গির্জার গ্রেট পিরামিড হলো প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন।
তার পাশ দিয়ে শান্তভাবে বয়ে যাচ্ছে ছোট্ট একটা ক্যানেল। পরিষ্কার জলে মাছেরা আরামে ভেসে বেড়াচ্ছে। একটু এগোতেই ছোট্ট পুল, সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হলো। আর একটু দূরে যেন চোখের সামনে হাজির হলো তাজমহলের রেপ্লিকা। তাজমহল নির্মিত হয়েছিল মোগল সম্রাট শাহজাহানের আদেশে, তার স্নেহময়ী স্ত্রী মমতাজ মহলের স্মরণে। এই অসাধারণ স্থানটির কথা তো আপনি আগেই জানেন, তাই না? তাজমহল হলো সাদা মার্বেলে তৈরি এক মনোমুগ্ধকর স্মৃতিসৌধ, যা ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। এখানেও কয়েকটা দারুণ শট নেওয়া ছাড়া গেল না। এরপর চলে এলাম আর এক দৃশ্যপটে। এই ভাস্কর্যগুলো মোয়াই নামে পরিচিত এবং এগুলো রূপা নুই জনগণ 1250 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় তৈরি হয়েছিল। এরপর চলে এলাম আর এক দৃশ্যপটে, রিও ডিউ জেনিওর রেপ্লিকার কাছে। এটি ব্রাজিলের এক অসাধারণ শিল্পকর্ম। আরও 3টে বিস্ময়কর রেপ্লিকা দেখানো হলো না সময়ের অভাবে। তবে ইকো পার্কের 7 ওয়ান্ডার্সে ঢুকলেই মনে হয় যেন পুরো পৃথিবীর নামজাদা জায়গাগুলো এক নজরে দেখে ফেললাম। শীতের দিন বলে সন্ধে নামছিল বেশ তাড়াতাড়ি, তাই 7 ওয়ান্ডার্স ঘুরে আমরা বেরিয়ে এলাম আর ঢুকে পড়লাম একটা ছোট্ট গ্যালারির মতো জায়গায়। রঙিন ফুলের গাছ দিয়ে জায়গাটা সুন্দরভাবে সাজানো, দেখতে বেশ ভালো লাগছিল। মনে হলো ডিসেম্বর জানুয়ারিতে জায়গাটা ফুলে ফুলে আরও প্রাণবন্ত হয়ে উঠবে। এরপর চলে এলাম জলপরীর কাছে। চারপাশ জুড়ে বড় বড় ফোয়ারা, যেখানে সবাই মিলে বেশ মজা করে ছবি তুললাম। শীতের সন্ধ্যা আর এই আলোর খেলার মুহূর্তগুলো যেন আরও আনন্দে ভরে উঠল। ইকো পার্কের সব থেকে সুন্দর যে দৃশ্য, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমরা এসেছি শীতের শুরু নভেম্বর মাসে, আর কয়েকটা মাস পরে এলে এই বাগানগুলো আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন, এই বাগানগুলো পুরো ফুলে ভর্তি হয়ে থাকবে। দারুণ লাগবে জায়গাটা। কিছু সময় পর আমরা চলে এলাম আর এক রেপ্লিকার কাছে, ঘুম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের এক অনন্য আকর্ষণ। ঘুম স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, আর ঠিক সামনেই সেই ছোট্ট সুন্দর টয় ট্রেনটা থেমে আছে। চারিদিকে ল্যাম্পপোস্টের মৃদু আলো জ্বলছে, হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছে, যেন এই শহরের কোলাহল থেকে আলাদা এক শান্ত পৃথিবী তৈরি হয়েছে এখানে। ট্রেনের পাশে দাঁড়িয়ে মুহূর্তটা ক্যামেরায় বন্দি করার ইচ্ছে হচ্ছিল, কারণ আলো আর পরিবেশ দুটোই সিনেমেটিক। এই আমি এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা সড়ক ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। ছোটো টয় ট্রেনের মতো করেছে, কিন্তু এর কোনো লাইন নেই। ইকো পার্কের এই অংশটা যেন একটু ঘুম নামের মতোই শান্ত, নিলিবিলি আর প্রশান্তিতে ভরা। শহরের মাঝে এমন একটা জায়গা সত্যিই মন ছুঁয়ে যায়। কলকাতার ইকো পার্কে এসে আজকের সন্ধ্যাটা যেন একটু অন্যরকম লাগছে। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সঙ্গে এই ছোট্ট ভ্রমণটা। আবার দেখা হবে পরের কোনো গল্পে, অন্য কোনো নতুন জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
আজকে সারাদিনটা ভালোই কাটলো, এবার বাড়ি ফেরার পালা।